নমস্কার বন্ধুরা। ভোট চুরি কি আটকাতে পারবে বিরোধী জোট? বিরোধী জোট যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে ঐক্যবদ্ধ হয়ে একটি যৌথ চিঠি দিয়েছে, সেই চিঠিতে কি বড় ধরনের কোনো পরিবর্তন ঘটবে? অর্থাৎ বিরোধীদের যে অভিযোগ যে ভোটার লিস্টকে বিজেপির ভোটার লিস্টে পরিণত করা হচ্ছে, এসআইআর কে ম্যানিপুলেট করে এমনভাবে করা হচ্ছে যাতে বিরোধীদের সমর্থকরা ভোটার তালিকা থেকে বাদ পড়ে যান, এবং নির্বাচনী যে ব্যবস্থাটা রয়েছে আমাদের দেশে, গণতান্ত্রিক ব্যবস্থা রয়েছে, সেটাকে এক দলীয় শাসন ব্যবস্থার জন্য মারাত্মকভাবে অপব্যবহার করা হচ্ছে বলে যে অভিযোগ বিরোধীদের, সেই অভিযোগের কি কিনারা হবে? তদন্ত হবে কি সুপ্রিম কোর্টের তরফ থেকে? এবং সুপ্রিম কোর্ট কি এমন কোনো সিদ্ধান্ত নেবে যা কেন্দ্রের শাসক দল এবং শাসক জোটের জন্য চিন্তার ব্যাপার হবে? বিরোধী দলগুলো মানে ইন্ডিয়া জোটের অধীনস্থ 21টি দল এবং সঙ্গে এমন দুটি দল যারা ইন্ডিয়া জোটের ভেতরে নাই কিন্তু তারা বিরোধী দল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ দল, তারা মিলে মোট 23টি রাজনৈতিক দল তারা দেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি লিখেছে। এবং সেই চিঠি লিখে তারা এসআইআর এর ব্যাপারে, তারপর ভোটার লিস্টে কথিত দুর্নীতি, তারপর নির্বাচনী যে ঘোটালা চলছে বলে অভিযোগ, সেগুলোকে নিয়ে তারা সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করছে। এই যে চিঠি লেখা হয়েছে, এই চিঠি লেখার ইতিহাসটা আপনারা খুব ভালো করে জানেন যে এ মাসে মানে এই জুন মাসেরই 8 তারিখ দিল্লিতে কনস্টিটিউশন ক্লাবে বিরোধী জোটের ইন্ডিয়া জোটের বৈঠক হয়েছিল, যে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে রাহুল গান্ধী, মল্লিকার্জুন খড়গে, তেজস্বী যাদব, অখিলেশ যাদব এরা অনেকেই যোগদান করেছিল। যদিও সেখানে ডিএমকে এবং আম আদমি পার্টি যোগদান করেনি, এবং তার কারণে আলোচনা শুরু হয়ে যায় যে ইন্ডিয়া জোটের সঙ্গে আর কোনো রকম যোগাযোগ ডিএমকেও রাখবে না, আম আদমি পার্টিও রাখবে না। ফলে বিরোধী জোটের মধ্যে একটা ডিভিশন শুরু হয়ে গেছে। এরকম ব্যাপকভাবে প্রচারের পরে আপনার ধারণা করা হচ্ছিল যে যখন ওই বৈঠকের সিদ্ধান্ত অনুসারে চিঠি লেখা হবে, সেই চিঠিতে তারা সিগনেচার দেবে না, অর্থাৎ চিঠিতে আপনার কোনো পার্টিসিপেশন থাকবে না আম আদমি পার্টি এবং ডিএমকে। কিন্তু দেখা গেল যে প্রধান বিচারপতি সূর্যকান্তকে লেখা চিঠিতে আম আদমি পার্টিও স্বাক্ষর করেছে, ডিএমকেও স্বাক্ষর করেছে। যে ডিএমকে কে নিয়ে সাম্প্রতিক কালে ব্যাপকভাবে স্পেকুলেট করা হচ্ছিল যে তারা সম্ভবত ইন্ডিয়া জোট তো তারা ছেড়ে দিয়েছে, তারা এনডিএতে ঢুকে যাবে এবং বিজেপির বন্ধু হিসেবে, বিজেপির সহযোগী দল হিসেবে তারা কেন্দ্র সরকারে সামিল হবে। আর অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি সম্বন্ধে বলা হচ্ছিল যে তারা না এনডিএতে যাবে না তারা ইন্ডিয়াতে থাকবে। ফলে তারা এইরকম ভাবে মাঝখানে থেকে যাবে এবং এর ফলে তাদেরও ক্ষতি হবে, কংগ্রেসেরও ক্ষতি হবে। আর এর জন্য একটা বাধ্যবাধকতা রয়েছে, সেটা হলো সামনে পাঞ্জাবের বিধানসভা নির্বাচন। পাঞ্জাবের বিধানসভা নির্বাচনে মুখোমুখি প্রধান দুই প্রতিদ্বন্দ্বী দল হলো আম আদমি পার্টি এবং কংগ্রেস। সেখানে বিজেপি সেকেন্ডারি পার্টি, প্রাইমারি পলিটিক্যাল পার্টি হলো আম আদমি পার্টি মানে ক্ষমতাসীন দল, আর কংগ্রেস হলো বিরোধী দল। তো এই দুটো দলের মধ্যে লড়াই হবে, ফলে বাধ্যবাধকতা রয়েছে। এবার অনেকে মনে করছেন যে সেখানে যদি আম আদমি পার্টি এবং কংগ্রেসের মধ্যে মাখামাখি হয়, তাহলে এর সুবিধা নিয়ে বিজেপি পাঞ্জাবের মধ্যে নিজের পরিস্থিতিকে উন্নত করার চেষ্টা করতে পারেন। তো সুতরাং পাঞ্জাবের বিধানসভা নির্বাচন শেষ হওয়া পর্যন্ত আপ এবং কংগ্রেস পরস্পরের প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেকে তুলে ধরবে, যাতে পাঞ্জাবের নির্বাচনে যাই রেজাল্ট হোক না কেন, সেই রেজাল্টে যাতে বিরোধীদের পক্ষে হয়। অর্থাৎ আপ জিতলে সেটাও বিরোধীদের পক্ষে, কংগ্রেস জিতলে সেটাও বিরোধীদের পক্ষে। অর্থাৎ যেমনটা কেরালাতে দেখা গেছে, সেখানে সিপিএম এবং কংগ্রেসের মধ্যে লড়াই, সিপিএম জিতলেও ইন্ডিয়া জোটেরই ক্ষমতা থেকে গেল, কংগ্রেস জিতলে মানে কংগ্রেস তো জিতেইছে, সেটাও ইন্ডিয়া জোটের দিকেই গেল, বিজেপিকে সেখানে কোনো সুযোগ সুবিধা দেওয়া হলো না। তো এই কারণে তাদের মধ্যে বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু যখন দেখা গেল বৃহত্তর স্বার্থে ইন্ডিয়া জোটের সিদ্ধান্ত অনুসারে প্রধান বিচারপতিকে চিঠি লেখার সময় এলো,
এবং এই গুরুতর বিষয়গুলোকে ভোটার লিস্টে বিরোধীদেরকে ইচ্ছাকৃতভাবে বিরোধী সমর্থকদেরকে ভোটার লিস্টে ঢুকতে না দেওয়া বা তাদেরকে বের করে দেয়া, আবার এভাবে বিধানসভা নির্বাচনগুলো হচ্ছে, বিশেষ করে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বিরোধীদের অভিযোগ অনুসারে ব্যাপকভাবে দুর্নীতি করা হয়েছে। এক ধরনের অভ্যুত্থানের মতন সেখানে জোর করে শাসক দল তৃণমূল কংগ্রেসকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সমস্ত ব্যবস্থা যা কেন্দ্র সরকারের কাছে রয়েছে, সমস্ত ব্যবস্থার ম্যাসিভ অপব্যবহার করা হয়েছে বলে অভিযোগ। সেখানে ইডি সিবিআই কে ইচ্ছাকৃতভাবে শাসক দলকে আপনার দুর্বল করতে ব্যবহার করা হয়েছে। তারপর নির্বাচন কমিশন সেখানে সম্পূর্ণ পক্ষপাতিত্ব দেখিয়েছে। সেখানে কেন্দ্রীয় বাহিনীগুলোকে মূলত তৃণমূলকে আটকানোর জন্য, তৃণমূলকে ক্ষমতাহীন করার জন্য ব্যবহার করা হয়েছে। এই সমস্ত অভিযোগ উঠেছে পশ্চিমবঙ্গে। এর আগে মহারাষ্ট্রে ভোটার লিস্ট নিয়ে ব্যাপকভাবে অভিযোগ উঠেছিল, হরিয়ানাতে ভোটার লিস্ট নিয়ে ব্যাপকভাবে অভিযোগ উঠেছিল, বিহারে এসআইআর নিয়ে ব্যাপক অভিযোগ উঠেছিল। এই সমস্ত অভিযোগের কিনারা হচ্ছিল না। সুপ্রিম কোর্টে মামলা হয়েছে, কিন্তু সেই মামলার রায় শেষ পর্যন্ত এসআইআর কে বৈধতা দিয়েছে সুপ্রিম কোর্ট, এবং নির্বাচন কমিশনের একরকম প্রশংসাই করেছে। ফলে বিরোধীরা আরো চিন্তিত হয়ে গেছে যে তাহলে কি বিরোধীদের কণ্ঠ কি এভাবে স্তব্ধ হয়ে যাবে? তাহলে কি বিরোধীরা যে সমস্ত লজিক্যাল অভিযোগ তুলছে সেই অভিযোগগুলোর কি কোনো কিনারা হবে না? বিরোধীদের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে গেছে যে এভাবে হলে তো দেশের মধ্যে কোনো নির্বাচনে বিরোধীরা জিততে পারবে না, এবং শাসক দল তার কাছে যে সুযোগগুলো রয়েছে, যে ক্ষমতাগুলো রয়েছে, সেগুলোকে ব্যাপকভাবে অপব্যবহার করে দেশকে বিরোধী মুক্ত করে দেবে। দেশের গণতন্ত্র তো তাহলে একটি রাজনৈতিক দলের হাতে কুক্ষিগত হয়ে যাবে। এই চিন্তা যখন তাদের মাথার মধ্যে চেপে বসে, তখন বিরোধী দলগুলো রাহুল গান্ধীর নেতৃত্বে মূলত ঐক্যবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নেয় এবং তারা দিল্লিতে সমবেত হয়। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ও পরাজিত হিসেবে, মানে এবার প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে তিনি যোগদান করেন। আবার ওদিকে অখিলেশ যাদবের কাছে সামনে বড় চ্যালেঞ্জ, কারণ উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। এবার পশ্চিমবঙ্গের মতন কায়দায় যদি উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন হয়, যেখানে অখিলেশ যাদব নিশ্চিতভাবে সমাজবাদী পার্টি এবং কংগ্রেসের জোটকে বিজয়ী করার জন্য তিনি স্বপ্ন দেখছেন, সেখানে তাদের তো নিশ্চিত পরাজয়ের মধ্যে পড়তে হবে। ফলে তিনিও সেখানে চিন্তিত নেতা হিসাবে সেখানে অংশগ্রহণ করেন। ফলে রাহুল গান্ধীর জন্য সুবিধা হয় যে এরা সবাই নিজের অস্তিত্ব রক্ষার জন্য চিন্তিত। ফলে একটা প্ল্যাটফর্মে এসে লড়াই করা ছাড়া তাদের কাছে আর কোনো রাস্তা নাই। অন্যদিকে তামিলনাড়ুতে ডিএমকে এর নেতৃত্বাধীন জোট থেকে কংগ্রেস বেরিয়ে টিভিকে সমর্থন করাতে গোসা হয়ে গেছিল এমকে স্ট্যালিনের, এবং এমকে স্ট্যালিন তার পার্টিকে ইন্ডিয়া জোট থেকে আলাদা করে নিয়ে পার্লামেন্টে পর্যন্ত তাদের যে 22 জন সাংসদ রয়েছে লোকসভাতে, তারা আলাদা আসনে বসতে চেয়েছে। এই রকম একটা অবস্থাতে তাদের জন্য মানে এমন একটা সমস্যা যে তারা এদিকেও না ওদিকেও না। আবার কংগ্রেসের জন্য টেনশন হলো যে ইন্ডিয়া জোট দুর্বল হয়ে গেলে পরে লড়াইটাই দুর্বল হবে। যদিও সেনাপতি বিজয় আপনার এখন জনপ্রিয় নেতা, এবং তামিলনাড়ুতে তিনি প্রতিনিয়ত এমন সব সিদ্ধান্ত নিচ্ছেন যা সাধারণ মানুষের প্রশংসা কুড়োচ্ছেন, বলে তিনি শক্তিশালী নেতা হিসেবে উঠে এসেছেন। কিন্তু লোকসভাতে বা রাজ্যসভাতে তার কোনো এমপি নাই। লোকসভাতে এবং রাজ্যসভাতে ইন্ডিয়া জোটকে সমর্থন করার জন্য এমপি রয়েছে ডিএমকের কাছে। সেই ডিএমকে যদি সরে যায়, একসাথে না থাকে, তাহলে তো ইন্ডিয়া জোট দুর্বল হবেই। এই রকম একটা অবস্থাতে শেষ পর্যন্ত রাহুল গান্ধীর কূটনৈতিক চালে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি এবং এমকে স্ট্যালিনের ডিএমকে আবারও একই লাইনে আসে এবং তারা স্বাক্ষর করতে রাজি হয়, এবং আদালতে সুপ্রিম কোর্টে সেই চিঠি পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে। এবার সেই চিঠির বিস্তারিত তারা জানায়নি, হয়তো বা সুপ্রিম কোর্টে পাঠানো হয়েছে, তার কারণে তারা হয়তো বিস্তারিত জানায়নি। কিন্তু না জানালেও এইটা বিভিন্ন সূত্র থেকে বেরিয়ে এসেছে যে তারা এখানে সবচেয়ে বেশি হাইলাইট করেছে কথিত ভোট চুরি, মানে ভোটার লিস্টে গন্ডগোল, নির্বাচনী ব্যবস্থাকে অপব্যবহার করা, এসআইআর এর যে আইন বিরুদ্ধ কাজ ইত্যাদি বিষয়গুলোকে তারা হাইলাইট করেছে। এবার প্রধান বিচারপতি কি
তাদের এই চিঠিকে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন হিসেবে গ্রহণ করবেন? তিনি কি বিরোধীদের, দেশের বিরোধীদের, যাদের কাছে অধিকাংশ মানুষের সমর্থন রয়েছে, খেয়াল রাখতে হবে গত লোকসভা নির্বাচনে 2024-এর লোকসভা নির্বাচনে কেন্দ্রে এনডিএ মানে শাসক জোট যা ভোট পেয়েছে তার চেয়ে বেশি ভোট কিন্তু সরকারের বিরুদ্ধে মানে এনডিএর বিরুদ্ধে গেছে। ইন্ডিয়া জোটের কাছে না, ইন্ডিয়া জোট এবং অন্যান্য দল মিলিয়ে মানে যারা বিজেপির বিরোধিতা করেছিল, যারা এনডিএর বিরোধিতা করেছিল, তারা সবাই মিলে যে পরিমাণ ভোট পেয়েছে তা এনডিএর তুলনায় অনেক বেশি। তো সুতরাং দেশের অধিকাংশ মানুষ যেখানে বিরোধী মতকে বা বিরোধিতাকে সমর্থন করেছে, সেখানে সুপ্রিম কোর্টের পক্ষে কি সেই মতকে উপেক্ষা করা সম্ভব? তো সুপ্রিম কোর্ট কি এই দিকটিকে ভালোভাবে বিচার বিবেচনা করে কোনো ধরনের বড় অ্যাকশনে যাবে? আপনাদের কি মনে হয় যে সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত নির্বাচন কমিশনকে কোনো কঠোর নির্দেশ দেবে, বা কেন্দ্র সরকারকেও তার কাছে যে ব্যবস্থাগুলো রয়েছে সেই ব্যবস্থাগুলো অপব্যবহার করা থেকে বিরত করার মতন কঠিন কোনো আদেশ দেবে? কোনো আশা কি এখনো অবশিষ্ট রয়েছে বলে মনে হয় আপনাদের? আপনাদের যা ধারণা তা অবশ্যই জানাবেন দেশের আইনি ব্যবস্থার মধ্যে। আপনারা আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। ভিডিওটা গুরুত্বপূর্ণ, তার কারণে লাইক করে দিয়ে শেয়ার করবেন যাতে আরো বেশি সংখ্যক মানুষ এই আলোচনার সঙ্গে যুক্ত হতে পারেন। আর আপনাদের প্রিয় চ্যানেলকে সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন যদি সাবস্ক্রাইব না করে থাকেন, কিন্তু জয়েন করে মেম্বার হন, চ্যানেলটাকে মজবুত করুন। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।